কালো অন্ধকার রাতে জঙ্গলের এক জনশূন্য রাস্তায় যদি আপনি অজানা কাউকে দেখতে পান তখন তাকে কখনো লিফট দেওয়ার ভুল করবেন না। রবি গাড়িতে আছে, গাড়ি জঙ্গলের রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছে। মাঝ রাতের সময় তখনই একটা মেয়ে ওকে গাড়ি থামানোর ইশারা করে। রবি ওই মেয়েটাকে দেখে, তারপর গাড়িটাকে থামিয়ে দেয়। গাড়ি মেয়েটার কাছে এসে থেমে যায় আর রবি তাকে জিজ্ঞেস করে, এক্সকিউজ মি, আপনি এই সময় এই জনশূন্য রাস্তায়? আগে আগে আমার নাম তৃষা। আমার বাড়ির লোকেরা জোর করে আমার বিয়ে এমন এক ছেলের সঙ্গে করাতে চাইছে যাকে আমি এখনো জানিও না। আর এদিকে আমি অন্য কাউকে ভালোবাসি আর তার সঙ্গে বিয়ে করতে চাই। সেই জন্যই আমি বাড়ি থেকে পালিয়ে এসেছি। প্লিজ প্লিজ আপনি আমার সাহায্য করুন প্লিজ। যার সঙ্গে পালাচ্ছ সে তাহলে কোথায়? মানে তোমার বয়ফ্রেন্ড? আমি ফোন করেছিলাম কিন্তু আগে থেকেই কোনো সমস্যায় আটকে আছে। ও বলল যে আমি যে করেই হোক যেন কোথাও রাত কাটিনি। ও সকাল অবধি আমাকে রিসিভ করে নেবে। যদি আপনি আমাকে শহর অবধি লিফট দিয়ে দেন তাহলে আমি কোনো হোটেলে থেকে যাব প্লিজ। ঠিক আছে ঠিক আছে, কোনো ব্যাপার না, বসে পড়ো। রবি তৃষাকে নিজের সঙ্গে নিয়ে যাওয়ার জন্য রেডি হয়ে গেল, কিন্তু ও কি আর জানতো যে ও একটা অসহায়কে মেয়েকে নয় বরং নিজের মৃত্যুকে লিফট দিচ্ছিল। মেয়েটা নিজের ব্যাগ তুলে নেয়, তখন ওর চোখে পরিবর্তন দেখতে পাওয়া যায়। ওর নর্মাল চোখ দুটো লাল হয়ে যায়, কিন্তু তারপর যখন ও রবির দিকে ঘুরে তাকালো তখন আবার সেটা নর্মাল হয়ে যায়। ও হালকা স্মাইল করতে করতে বলল, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি যদি না থাকতেন তাহলে। ইটস ওকে, কিন্তু যদি তোমার খারাপ না লাগে তাহলে তুমি আমাদের বাড়িতে থাকতে পারো। তোমার বয়ফ্রেন্ডকে ওখানে রেখে নাও। কিন্তু আপনার ফ্যামিলি? আরে সে নিয়ে চিন্তা করো না, আমার ওয়াইফ খুব বুদ্ধিমতী মেয়ে, কোনো টেনশন হবে না। আপনি খুব ভালো মানুষ। হাই রবি। রবি জয়া এর নাম তৃষা। এর পেরেন্টস জোর করে এর অন্য কোথাও বিয়ে করাতে চেয়েছিল। এর সাথে বাড়ি থেকে পালানোর সময় জঙ্গলে দেখা হয়েছিল, তাই আমি একে এক রাতের জন্য এখানে বাড়িতে নিয়ে এলাম। সকালে এর বয়ফ্রেন্ড একে আনতে চলে আসবে। আর তৃষা এই আমার স্ত্রী। হ্যালো হ্যালো, ভালো করেছো যে তুমি ওকে নিজের সাথে নিয়ে এসেছো। এসো না, ভেতরে এসো। আর তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে নাও, আমি খাবার গরম করে দিচ্ছি। অনু আর অমলও খাওয়ার জন্য অপেক্ষা করছে। যাও। রবি প্রথম ভুল তখন করেছিল যখন ও এক অজানা মেয়েকে লিফট দিয়েছিল, আর ওর দ্বিতীয় ভুলটা ছিল যখন ওই মেয়েটাকে নিজের বাড়ির অবধি নিয়ে আসে। এটা করে রবি নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সমস্যায় ফেলে দিয়েছিল। হাই বাচ্চারা, হাই। চলো খাওয়া শুরু করো, তাড়াতাড়ি খেয়ে নাও বাচ্চারা, নাহলে আমি খেয়ে নেবো। হ্যাঁ মা, ওই আন্টিটা ভালো নয়। কেন, কি হয়েছে? মা, ওই আন্টিটা না একটা ডাইনি। অনু, অমল এরকম কথা বলে না, উনি আমাদের অতিথি, তাই না? না মা, দিদি ঠিক বলছে, ও চোখ। শোনো, এবার অনেক হয়েছে, শুয়ে পড়ো। ওফো, এই লাইটটাকেও এক্ষুনি যাওয়ার ছিল। বাইরে তো সবার বাড়িতেই লাইট আছে, শুধু আমাদের এখানেই লাইট নেই। মনে হয় ফিউজ ঢিলা হয়ে গেছে, আমি একটু দেখে আসছি। রবি যাওয়ার জন্য উঠতে লাগলো, আর তখনই মৃত্যুর খেলা শুরু হয়ে যায়। লাইট ছাড়াই সিলিং ফ্যান স্পিডে চলার কারণে সবাই ঘাবড়ে যায়। রবি, একটু দেখো তো এই পাখাটা লাইট ছাড়াই কিভাবে চলছে। আমি তো কিছু বুঝতেই পারছি না, কি হচ্ছে এই সব। বাচ্চারা ঠিক বলেছিল তোমাদের দুজনকে, আন্টি একটা ডাইনি।
আর এখন এই ডাইনি আন্টি তোমাদের সবাইকে খেয়ে ফেলবে। লোকেদের সাহায্য করা খুব ভালো কথা, কিন্তু অজানা যাকে তাকে অতিথি বানিয়ে ঘরে কখনো আনা উচিত নয়, কারণ যে কেউ যখন খুশি খুনি অতিথি হয়ে আপনার পরিবারকে শেষ করে দিতে পারে। এই গল্পটা চোর রাজুর। ও প্রত্যেক রাতে চুরি করে বেড়াতো, কিন্তু রাত তো সবারই হয়, ওর সাথে ওই রাত অন্য কারোর ছিল। রাত ছিল, কিন্তু পূর্ণিমার রাত ছিল না। চোর রাজু একটা ঘরের জানলা খোলার চেষ্টা করছিল। ওর পিঠে একটা ব্যাগ ঝোলানো ছিল। ঘরের চারিদিকে বারান্দা আর বাউন্ডারি ছিল। রাজু এই কাজটা একটা লোহার লাঠি দিয়ে করছিল, যেটা ও জানলার নিচের দিক দিয়ে ভেতরের দিকে করে রেখেছিল। রাজু একটা জোরে হাত মারে আর ভেতর থেকে একটা জানালা খুলে যায়। রাজু এদিকে ওদিকে দেখে আর ভেতরে ঝাঁপ দিয়ে দেয়। ভেতরে আসা মাত্রই রাজু জানালা বন্ধ করে দেয়। নিজের ব্যাগ থেকে একটা কালো কাপড় বের করে, তারপর সেটা জানলার উপর রেখে দেয় আর টর্চ জ্বালিয়ে নেয়। কাপড় ঝোলানোর কারণটা এটাই যে যাতে বাইরে আলো না যায়। রাজু যখন কোথাও কিছু পেল না, তখন ও হতাশ হয়ে যায়। আজকের দিনটাই খারাপ যে এই অভাগা ঘরে চুরি করতে এসেছি, কিছুই নেই এখানে। রাজু সিগারেট বার করে আগুন ধরাতে লাগলো। জ্বালানোর জন্য লাইটারের ইউজ করে। চল ভাই রাজু, অন্য কোনো ঠিকানা খুঁজতে হবে। এরই সাথে রাজু কাপড় খুলে দেয়, তারপর ব্যাগে রেখে দেয় আর জানলা খুলে দেয়, কিন্তু জানলা আর খুলল না। এই জানলাটা খুলছে না কেন? রাজু আরো চেষ্টা করতে লাগলো, লোহার লাঠি দিয়ে খোলার চেষ্টা করতে লাগলো। কে কে আছে ওখানে? কে? হাসার আওয়াজ শুনে রাজু খুব গুরুতরভাবে ভয় পেয়ে যায়। রাজু চারিদিকে টর্চ মেরে দেখে, তখনই একটা অদৃশ্যমান ফোর্স ওকে দ্রুত গতিতে রুমের ভেতরে টেনে নিয়ে যায়। রুমে যাওয়া মাত্রই রুমটা তক্ষুনি বন্ধ হয়ে যায়। রাজু খুব বেশি ভয় পেয়ে যায়। রুমে আসা মাত্রই ওই ফোর্স ওকে ছেড়ে দেয়। সেটা ছাড়া মাত্রই মাটিতে পেছনে ঘষড়ে দেওয়ালে লেগে যায়। টর্চ তখনও জ্বলছিল আর ও বিড়বিড় করতে লাগলো, হে ভগবান, এটা কি হচ্ছে? কোথাও এই ঘর ভুতুড়ে নয় তো? রাজুর ভয় সঠিক ছিল। ওই ঘরটা সত্যিই ভুতুড়ে ছিল। ওই ঘরে একটা আত্মার রাজত্ব ছিল, যে বছর ধরে ওই ঘরে কারো আসার অপেক্ষা করছিল। সেই রাতে তার অপেক্ষা পুরো হয়ে গেছিল। রাজু বারবার রুমে ভয় পেয়ে এদিকে ওদিকে টর্চ মারছিল। দেখো দেখো, তুমি চেকো হও, প্লিজ আমাকে যেতে দাও। আমি কথা দিচ্ছি আজকের পর আর কখনো আসবো না এখানে। তখনই ওখানে একটা মেয়ে এসে প্রকট হয়, যে সাদা কাপড় পরে রয়েছিল, একদম যেন কোনো মৃতদেহ শুকিয়ে গেছে। রাজু তাকে দেখে খুব জোরে চিৎকার করে ওঠে। ভয় পাওয়ার আর চিৎকার করার কোনো দরকার নেই। আমি তোকে ছেড়ে দেব, শুধু তুই আমার দুটো কাজ করে দে। তুমি যা বলবে আমি তাই করব, আমাকে যেতে দাও ব্যাস। প্রথম কাজ, তোমাকে এই লোকটাকে যে হোক করে আনতে হবে, আর দ্বিতীয়, এই মহিলাটাকে এখানে ডাকতে হবে। ঠিক আছে ঠিক আছে, আমি নিয়ে আসছি। পেতনি রাজুকে দুটো ফটোগ্রাফ দিয়ে দেয়। লোকটার ফটোর পেছনে তার অ্যাড্রেস লেখা আছে, আর মহিলাটার ছবির পেছনে তার ফোন নাম্বার লেখা ছিল। দাঁড়াও, তুমি এদেরকে আনতে যেতে পারো, কিন্তু তোমার আসা পর্যন্ত তোমাকে তোমার জায়গায় কোনো কাছের মানুষকে ছেড়ে যেতে হবে।
যদি এরকম না করো তাহলে তুমি এখান থেকে কখনো যেতে পারবে না। ফোন কর। রাজু কিছুই বুঝতে পারছিল না যে ও কি করবে। শেষে ও ফোন লাগালো। হ্যালো রিয়া। চোর রাজুর সব থেকে কাছের মানুষ ওর স্ত্রী ছিল, সেই জন্য ও তাকেই ডেকে পাঠালো। স্ত্রী জানালা দিয়ে ঘরে আর তারপর রুমে চলে আসে। কেন ডেকেছো তুমি আমাকে এই অভাগা জায়গায়? তখনই রাজুর পেছনে ওই পেতনি চলে আসে, যাকে দেখে রিয়া চিৎকার করে ওঠে। তখনই পেতনি ওর মাথা ধরে হাওয়ায় তুলে নেয়। এটা কি করছো? ছেড়ে দাও ওকে, ছেড়ে দাও প্লিজ, ছেড়ে দাও ওকে, মেরো না, ওকে মেরো না। চিন্তা করিস না, শুধু এটাই দেখছিলাম যে তুই যাকে এখানে ছেড়ে যাচ্ছিস সে সত্যি তোর খুব কাছের কি না। এবার যা, তাড়াতাড়ি ফটোওয়ালা লোকটাকে নিয়ে আয়, যে করে হোক নিয়ে আয়, কিন্তু নিয়ে আয়। আর ওই মহিলাকে ফোন করেই ডেকে নিবি, সে আমার মা। এই ঘরের কথা বললে সে অবশ্যই আসবে। পেতনি ছেড়ে দেয়, রিয়া অজ্ঞান হয়ে যায়। ঠিক ঠিক আছে, যেমনটা তুমি বলবে আমি তেমনটাই করব। তুমি শুধু প্লিজ আমার ওয়াইফকে কিছু করো না, আমি এখনই যাচ্ছি। তখনই দরজা খুলে যায় আর ওখান থেকেই জানালাও খুলে যায়। রাজু পাগলের মতো মাঝরাতে ওই লোকটার ঘর খুঁজে বেড়াচ্ছিল। রাজু ফটোতে লেখা অ্যাড্রেস দেখে লোকেদের ঘরের নম্বর চেক করে। ফটোর পেছনে সুন্দরনগর 12/48 লেখা ছিল। একটা জায়গায় টর্চ মেরে দেখে সেখানে 12/36 লেখা ছিল। একটু আগে এগিয়ে যায়, আবার টর্চ মেরে দেখে ওখানে 12/48 লেখা ছিল। তার সাথে লেখা ছিল রামনিবাস। রাজু নিজের ব্যাগ থেকে দেশি বন্দুক বার করলো আর হাতে নিয়ে পেছনে রেখে ভেতরে চলে যায়। বেল বাজায়। দুবার বেল বাজা মাত্রই অর্ধেক ঘুমের ঘোরে একটা লোক বেরিয়ে আসে। আগে বলুন। সুনীল বাবুর সাথে কাজ ছিল। আমি সুনীল, বলুন। নাম কনফার্ম হওয়া মাত্রই রাজু সুনীলের মাথায় দেশি বন্দুকের পেছনের অংশ দিয়ে ঘাত করে দেয়। সুনীল ওর গলায় পড়ে যায়। রাজু নিজের ফোন বার করে আর লেডির সাথে কথা বলতে লাগে। হ্যালো, আমার নাম রাজু। এখন আমি আনন্দনগরের ঘরে বন্দি আছি। আপনি যদি না আসেন তাহলে আমি মরে যাব। রাজু সুনীলকে একটা বাইকে বেঁধে নিয়ে বেরিয়ে যায়। রাজু ওকে জানালা দিয়ে ভেতরে নিয়ে আসে আর টানতে টানতে রুমে নিয়ে যায়। এই না পেতনিদি, যেমনটা তুমি বলেছিলে আমি তেমনটা করে দিয়েছি। এবার যেতে দাও আমাকে। ওই মহিলাটাও এসে যাবে। সেও এসে গেছে। একটা লেডি ঘরের তালা খুলে ভেতরে প্রবেশ করে। ভেতরে এসেই সে লাইট জ্বালিয়ে দেয়। কে আছে ভেতরে? কে ফোন করেছিল আমাকে? রুম থেকে আওয়াজ এলো। মা, আমি ডেকেছি তোমায়, আমি নিজেরই রুমে আছি মা। আওয়াজ শুনে মা অবাক আর হতপ্রভ হয়ে যায়। সে দৌড়ে দৌড়ে ওই রুমে চলে যায়। নীলু। রুমে সে রাজু, তার অজ্ঞান হওয়া স্ত্রী আর সুনীলকে দেখতে পায়। ওখানে পেতনিও দাঁড়িয়েছিল। নীলু নাম নেওয়া মাত্রই পেতনি একটা সুন্দর মেয়েতে বদলে যায়। হ্যাঁ মা, আমি তোমার নীলু। তুই কোথায় চলে গেছিলি সোনা? কত খুঁজেছি আমি তোকে। তুমি বেঁচে আছো? কিন্তু আমি তো তোমাকে নিজের হাতে মেরেছিলাম এখানেই। শুনতে পেলে মা? আমার ও হবু বরই আমাকে মেরে দিয়েছিল আর এই খাটের নিচে পুঁতে দিয়েছিল, কারণ আমি একে জবরদস্তি করতে থামিয়েছিলাম। তখনই আমার বিশ্বাসকে চিড়েছিল। এখন আমি ওকে চিড়ে ফেলবো। এবার আমি স্বতন্ত্র মা, এখন আমি স্বতন্ত্র। আসছি মা।
এইটুকু বলে নীলু আবার পেতনি হয়ে যায় আর নিজের হাত সুনীলের দিকে বাড়িয়ে দেয় আর মাথাটাকে বাঁকিয়ে দেয়। সুনীল দেওয়ালে গিয়ে চিপকে যায় আর ওর হাত বেঁকে ভেঙে যায়, তারপর পাও বেঁকে ভেঙে যায়, ওর মুখ বেঁকে যায় আর খারাপভাবে ফেটে যায়। পেতনি উধাও হয়ে গেল। ওখানে রুমে মা কাঁদছিল, রাজু অবাক ছিল আর অজ্ঞান রাজুর স্ত্রী ছিল। প্রত্যেক মানুষকে তার কর্মের ফল এই জন্মেই ভোগ করতে হয়। সেই জন্য বলি, খারাপ কর্ম করার আগে ভেবে নাও, যদি তার পরিণাম তোমাকে ভোগ করতে হয় তাহলে কি সহ্য করতে পারবে? এই পৃথিবীতে প্রত্যেকটা জিনিস ভোগ করার জন্য তৈরি হয়েছে, কিন্তু কিছু জিনিসের সুখ ভোগার জন্য মানুষ এই ছোট শরীরে একটা বড় আকারের লোভ পুষে নেয়। তারা ভুলে যায় যে লোভ করলে কতটা ক্ষতি হতে পারে। লোভে পাপ, পাপে মৃত্যু। ভাই, চৌধুরীর সঙ্গে আমাদের কথা হয়েছিল, সে সরকারি সড়কের নকশা দেখিয়েছিল আমাদের। আরে কোনো কাজের কথা জানতে পারা গেছে নাকি সব ফুসকি বম বেরোলো? ফুসকি বম না ভাই, হাত গোলা বেরিয়েছে, তাও আবার অনেক বড় রকমের। সরকারি সড়ক, গ্রামের শেষ দিকে যে ওই দয়ানন্দ থাকে না, ওর জমি থেকে বেরোচ্ছে। আর এটাই নয় ভাই, তার জমির প্রায় 10 একর জমি ইন্ডাস্ট্রিয়াল করিডোরে আসবে বলছে। দয়ানন্দের নাতি তো শহরে থাকে, তাই না? হ্যাঁ ভাই। এর মানে যদি তার জমি এক্ষুনি কিনে নিই তাহলে আমরা গোটা জীবন আনন্দে কাটাতে পারবো। হ্যাঁ ভাই, একদম এটাই সত্যি। বলো তাহলে কি করতে হবে এবার? এটা তো এখন দয়ানন্দই বলতে পারবে যে এবার কি করতে হবে। দেখ বড়, তোর পা কবরে ঝুলছে, এই জন্যই বলছি এই জমির সম্পত্তি থেকে প্রেম ত্যাগ করে এই কাগজের উপরেও সই করে দে, নিজের জমি আমাদের নামে করে দে। আর যদি তোকে ভয় লেগে থাকে যে আমরা তোর থেকে ফ্রির জমি জায়গা নিচ্ছিলাম, তাহলে চিন্তা করিস না, তোর জমির যত টাকা হয় তার পাই পাই তুই পেয়ে যাবি। আর মৃত্যুর আগে অবধি আনন্দেই বাড়িতেই থাক, কেউ কিচ্ছু বলবে না তোকে। কৃষকের জন্য তার জমি মায়ের সমান হয়, আর মায়ের বোঝাপড়া করা হয় না। তোমরা এখন যেতে পারো, দরজা সামনে আছে। কাকা, বুড়ো হাড়গুলোকে যৌবন রক্তের মতো টকবক করা উচিত না, হাড় ভেঙে যাওয়ার ভয় থাকে। এখন নিজের ডায়লগ বাজি বন্ধ কর আর চুপচাপ সই করে দে। দাদা, আপনারা কাকার সাথে এভাবে কেন কথা বলছো? যদি কাকা জমি বিক্রি করতে না চায় তাহলে আমাদেরকে তার সিদ্ধান্তে রেসপেক্ট করা দরকার। আমার হিসেবে আমাদেরকে এখান থেকে চলে যাওয়া দরকার। ছোট, নিজের পরামর্শ নিজের কাছেই রাখ, শহরে জীবন কাটাতে কাজে লাগবে। আমরা এখানে জমিতে হাল চালিয়ে তোর শহরের খরচ পুরো করি না, আমরা সেগুলো কাজ করে আয় করি। সেই জন্য নিজের পরামর্শ নিজের কাছেই রাখ, সই তো এর বাপও করবে। আবে ও বুড়ো, করে দে জমি আমাদের নামে, না হলে তোর আঙুলের ছাপ নিয়ে আমরা তোকে তোরই জমিতে পুঁতে দেব। যেটা করার করে না, কিন্তু যাই হয়ে যাক না কেন আমি এই জমি বিক্রি করব না। মরে গেলে এইসব ছাতিতে নিয়ে যাবি নাকি? ছাতিতে যাক বা না যাক, কিন্তু মরার পরে এটা জেনে খুশি হব যে আমার জমি আমার ছাতিতে আছে। দাদা, দাদা এসব কি করছো তোমরা? মরে যাবে ও। আরে দাদা থামো, দাদা থামো, থামো দাদা। দাদা ছেড়ে দাও তাকে, এটা ভুল। ঠিক ভুলের পরিভাষা আমাদের সামনে চলে না ছোটু, আমরা যা করি সেটাই সঠিক হয়। আর চিন্তা করিস না, আমরা একে মারতেই যাচ্ছি। তিনজন ভাইয়ের ওপরে তাদের লোভ মাথায় চড়ে নাচছিল। তাদের লোভের সামনে এখন মানুষের জীবনের কোনো দাম ছিল না, কিন্তু বুড়ো এখনো বেঁচে ছিল। তার চেহারায় মৃত্যুর আতঙ্কের জায়গায় হাসি ভাসছিল। এত বৃষ্টিতে ছাতার পেছনে নেত্রপাল বুড়োর আঙুল কেটে দিল আর সব কাগজপত্রে তার আঙুলের ছাপ নিয়ে নিল।
আমি আসবো, আমি ফিরে আসবো, আমি অবশ্যই ফিরে আসবো। আমার জমি আমার ছাতিতে থাকবে। ভাই, আজ মদের প্রত্যেক গ্লাসের সঙ্গে দয়ানন্দের কথা মনে পড়ছিল। গত বছর যখন আমরা ওর জমি কেড়ে নিয়েছিলাম তখনও এরকমই আবহাওয়া ছিল। শালা কি বলছিল? আমার জমি আমারই ছাতিতে থাকবে। কাউকে মেরে দিয়ে তার আবার মজাও ওরাও। কত বাজে তোমরা সবাই। এই জীবন একটা জঙ্গলের মতো ছোট, যেখানে বাঘ সব সময় দুর্বলদের খায় আর কখনো এর জন্য দুঃখ পায় না। তোর চিন্তার সূচ অযথা একটা জায়গায় আটকে গেছে ছোট, আগে এগো আগে। কিন্তু ভাই, ওই মরে যাওয়া হাড়গুলো একটা আরো কথা বলেছিল, আমি ফিরে আসবো, আমি ফিরে আসবো, আমি অবশ্যই ফিরে আসবো। যদি সে সত্যি এসে যায় তখন? আরে বড়, তুই তো এই সবে একটা ব্যাগ খেয়েছিস আর কি সব জাতা কথা বলে যাচ্ছিস? হ্যাঁ, মদ খা শান্তিতে, মরে যাওয়া লোকের আবার কখনো ফিরে আসে না। আরে কিন্তু ভাবো, যদি সে সত্যি ফিরে চলে আসে তখন? তাহলে সে সব শয়তানদের শেষ করে দেবে, যেভাবে ভগবান রাম রাবণকে মেরে করেছিল। আমি বলেছিলাম না যে আমি ফিরে আসব? আমি এসে গেছি তোমাদের সবাইকে নিয়ে। না না, এটা হতে পারে না। কিন্তু কিন্তু এ তো মরে গেছিল রে ভাই। প্রাণ বাঁচাতে হলে পালাও। আমাকে আমাকে ক্ষমা করো কাকা, আমি ভুল করে ফেলেছি। আমি তোমাকে তোমার পুরো জমি ফিরিয়ে দেব। আমি আমি তোমাকে আরো 10 একর জমি দিয়ে দেব। শুধু আমাকে মেরো না। মৃত্যুকে সামনে দেখে তোর মতো সমস্ত লোভী মানুষ মৃত্যুকেও টাকা দিয়ে কেনার চেষ্টা করে। কিন্তু পাগলা, এই ডিলটা দেওয়ার আগে একবার এটা তো ভেবে নিতিস যে এই জমির এই মরে যাওয়ার লোকটা এখন এটা নিয়ে কি করবে। বল, কি করবে? তোমাকে আমার থেকে ভয় পাবার দরকার নেই খোকা, তুমি ভালো মানুষ। কিছুদিনের মধ্যে আমার নাতি দিল্লি থেকে এখানে আসবে। আমার জমি তার নামে করে দাও, না হলে আমার জমি আমার ছাতিতেই থাকবে। বুঝতে পারছো তো? দরকারের চেয়ে বেশি পাওয়ার ইচ্ছে লোভকে জন্ম দেয়, আর লোভ শয়তানকে, আর শয়তানের সর্বনাশ অনেক আগে থেকেই নিশ্চিত থাকে। ভাইজান, শত্রু ওই দিকের পাহাড়ের দিকে আছে। চলুন এই হাতিয়ারগুলোর সব লোহা শত্রুদের বুকে মেরে ওদের জাহান্নুমের ভ্রমণ করিয়ে দিই। এই আওয়াজটা তুমি বের করলে?
না ভাইজান, আমি তো কোনো আওয়াজ বের করিনি। কে ওখানে? কে ওখানে? সামনে এসো, সামনে এসো, তাহলে গুলি চালিয়ে দেবো। হ্যালো মা, প্রণাম। আরে তুমি তো অনেকদিন বাঁচবে মা, আমি তোমারই কথা মনে করছিলাম। আগে হ্যাঁ, আমি পরের সপ্তাহে ছুটি পেয়ে যাব, আমি বাড়ি আসব। হ্যাঁ মা, পাক্কা আসবো। রাখছি, বেস ক্যাম্প যাচ্ছি মা, তোমাকে রাতে কল করছি। প্রণাম। ভারত মায়ের বাচ্চা, কোথায় লুকোচ্ছিস? বাইরে বেরো, বাইরে। আমরা তো শুনেছিলাম ভারত মায়ের সৈনিকরা খুব বাহাদুর হয়, কিন্তু তুই ভীতু বেরোলি যে ইঁদুরের মতো গর্তে লুকিয়ে আছিস। গর্তে আমরা নয়, তোমরা লুকোতে চাও, সেই জন্য লুকিয়ে পেছন থেকে আক্রমণ করো। যদি বাহাদুর হতে তাহলে সামনে থেকে ঘাত করতে। যদি এরকমই হয় তাহলে একবার বাইরে চলায়, তারপর আমরা সামনে থেকেই ঘাত করব। মনে হয় সৈনিক ভয় পেয়ে গেছে। আমি হিন্দুস্তানি সিংহ, আর সিংহ কখনো নেকড়ের থেকে ভয় পায় না। যদি বাইরে চলে আসি তাহলে তোমাদের সবাইকে কুচলে ফেলবো। আরে বাবাজি, বাইরে আয় তো একবার, দেখা যাবে কে কাকে কুচলে দেয়। আর এই ভাষণ দেওয়া বন্ধ কর, তুই একা আছিস আর আমরা 3 জন। তোর মৃত্যু নিশ্চিত। যদি বাঁচতে চাস তাহলে নিজের প্রাণের ভিক্ষে চা আমাদের কাছে। কুকুরের বাচ্চা, আমরা ভারত মায়ের সৈনিক। তোমাদের মতো আতঙ্কবাদী 3 জন হোক বা 300 জন, আমরা কারোর থেকে ভয় পাই না। অনেক চালিয়ে নিয়েছো গুলি, এবার ইন্ডিয়ান আর্মির পালা। আপনি কে? আর এখানে কি করছেন? খোকা, আমার নাম মকসুদ, এটা আমারই বাড়ি। মিথ্যে, এই বাড়ি তো কবে থেকে খালি পড়ে আছে। এখানে কেউই থাকে না। তুমি ঠিক বলেছ খোকা, এই বাড়ি অনেক বছর ধরে খালি পড়েছিল, কারণ আমি বাড়ি ছেড়ে চলে গেছিলাম, কিন্তু এখন আমি ফিরে চলে এসেছি। আপনার আইডি দেখান। না না, সামনে এগোবেন না। খোকা, তোমার অবস্থা খুবই খারাপ, তোমার চিকিৎসার প্রয়োজন। আমি ঠিক আছি। গুলি লাগার কারণে আপনার অনেক রক্ত বেরিয়ে গেছে, আর এই অবস্থায় চিকিৎসা না করলে তাহলে তোমার প্রাণ চলে যেতে পারে খোকা।
দাঁড়াও, ওকে ওকে গুলি লেগেছে, ওকে মেরো না। চুপ কর বুড়ো, তোর মতো লোকেদের জন্য আমরা কাশ্মীরটাকে হাতের মুঠোয় করতে পারছি না। আমাদের সম্প্রদায়ের নাম বরবাদ করছিস। তোর নাম কি বল? মাকসুদ। এবার চুপচাপ এখানেই বসে থাক, না হলে ওর আগে তোকে মরতে হবে। আর সৈনিক, শুনেছে হিন্দুস্তানি সেনাবাহিনী আমাদের শেষ করে দেওয়ার প্ল্যান বানাচ্ছে। বল তোদের প্ল্যানটা কি? কেন মরতে ভয় পাচ্ছে সেই জন্য প্ল্যান জানতে চাইছিস? মরার ভয় আমাদের নয়, তোর হওয়া উচিত সৈনিক। তাড়াতাড়ি বল এবার তোদের প্ল্যানটা কি, নাহলে তোর শরীরে গুলি মেরে গর্ত করে দেব। মারতে হলে আমাকে মেরে দাও, কিন্তু আমি কিচ্ছু বলবো না তোমাদের। দেশের সাথে বিশ্বাসঘাতকতা করা তোমাদের দেশে হতে পারে, কিন্তু আমাদের দেশের আর্মি করে না। তুই যা চাস বলে নে সৈনিক, বলতে তো তোকে হবেই। তাতে তুই এটাকে গদ্দারি বল অথবা প্রাণের দাম। বল তোদের প্ল্যানটা কি? বললাম না, মরতে হলে মরে যাব, কিন্তু দেশের সাথে বিশ্বাসঘাতকতা করব না। যদি তাই হয় তাহলে তোর সাথে এটাই হবে। শেষবারের জন্য জিজ্ঞেস করছি, বলে দে। এখনো উত্তরটা সেটাই, মরতে হলে মরে যাব, কিন্তু দেশের সাথে বিশ্বাসঘাতকতা করব না। কেন জিদ করছো খোকা? বলে দাও এদের, না হলে এরা তোমাকে সত্যি মেরে ফেলবে। যদি মরতে ভয় পেতাম কাকা, তাহলে দেশ রক্ষা করার দায়িত্ব কখনো নিতাম না। যতক্ষণ বাঁচবো দেশের জন্য বাঁচবো। বাহ খোকা বাহ, আমাদের গর্ব সেই মায়ের ওপর যে তোর মতো ছেলেকে জন্ম দিয়েছে। আবে ও নিজের ধর্মের শত্রু বুড়ো, বন্ধ করো হিন্দুস্তানি সৈনিকের সুনাম করা। আর এটাই আমাদের শেষ ওয়ার্নিং। আমার ছেলেও তোমাদের মতোই আর্মি অফিসার ছিল, রিজওয়ান শেখ। দেশের জন্য একাই 10 জন জঙ্গিকে মেরেছিল, কিন্তু একদিন একটা সন্ত্রাসীর দল এসে ওকে হত্যা করে দিল। মানে তুই আমাদের শত্রুর বাবা? শত্রু আমি নই, তোমরা সবাই যারা আমাদের দেশ হিন্দুস্তানকে শেষ করার স্বপ্ন দেখছো। কিন্তু যতক্ষণ আমাদের মতো দেশভক্ত এই মাটিতে থাকবো, তোমাদের মতো লোকেরা হিন্দুস্তানের শান্তি কখনো ভঙ্গ করতে পারবে না। মনে হচ্ছে বুড়োটা পাগল হয়ে গেছে। পাগল আমি নই, তোমরা যারা কয়েক টাকার জন্য অসহায় নির্দোষ অস্ত্রহীন লোকেদের মারার জন্য হাতিয়ার হাতে তুলে নাও। ধর্মের নামে লোকেদের ভ্রমিত করে দিয়ে ওদেরকে আতঙ্কের রাস্তায় ঠেলে দিয়ে ইসলাম ধর্মকে বদনাম করতে থাকো। মানুষকে মানুষের হত্যা করিয়ে খুদার নেক ইরাদাকে শেষ করে দাও। কিন্তু এখন আমি তোমাদের এরকমটা করতে দেব না। তুই থামাবি আমাদের? হ্যাঁ, তুই মরার জন্য তৈরি হয়ে যা বুড়ো। যে আগে থেকেই মরে গেছে তাকে তুই তো দূর, তোর বাপও এসে মারতে পারবে না। দেশের খেয়াল রেখো। রজনী, যবে থেকে আমরা এই অমৃতা ভিলাটা কিনেছি, জানি না কেন মনে হচ্ছে আমরা কিছু ভালো কাজ করছি। সত্যি জায়গাটা খুব সুন্দর। ওই বাড়িটা দেখলেই মনে হয় যেন বাড়িটা খুব ভালোবেসে বানানো হয়েছে। রজনী, আমরা অমৃতা ভিলাটা ভেঙে ফেলার আগে যদি কিছুদিন ওখানে গিয়েই থাকি, ওটা নিউ লেআউট আর ফাউন্ডেশনের ব্যবস্থা সবকিছু ওখানে গিয়েই করব, কি বলো? আইডিয়াটা তো বেশ ভালোই দিয়েছো তুমি। বলো কবে শিফট করতে পারি? এখনই যাওয়া যাক। কুল।
তাহলে অপারেশন প্যাকিং শুরু করা যাক। এই ল্যাপটপটা নিতে ভুলো না। আর তুমি লেআউট ইনস্ট্রুমেন্ট আনতে ভুলে যেও না। শিওর। মনে হচ্ছে আমাদের শিফটিং এর সঙ্গে সঙ্গে ওয়েদারটাও বেশ রোমান্টিক হয়ে গেছে। আমাদের জন্য নয়, শুধু আমার জন্য, কারণ তোমার ভিতরে রোমান্সটা খুব কমই আছে। আর ওয়েদারটাও আমার জন্যই বদলেছে, কারণ আমি হলাম রোমান্সের কুইন। নো ফাইট উইথ বউ, তুমি জিতে গেছো। এক্সকিউজ মি। ইয়েস। আপনারা কারা? আর এই গেটটা খুলছেন কেন? কিন্তু আপনি কে? আমার নাম হলো দেব, আর এই পরের বাংলোটাই হলো আমার। আপনার সঙ্গে দেখা হয়ে ভালো লাগলো। আমার নাম নিখিল, আর ও আমার ওয়াইফ রজনী। গ্ল্যাড টু মিট ইউ। আপনি আমার প্রশ্নের উত্তর কিন্তু দিলেন না। ও হ্যাঁ, আমরা এই জায়গাটা কিনে ফেলেছি। আপনাদের কেনাটা উচিত হয়নি। তার মানে? দেখুন, এখানে ভূতের উপদ্রব আছে। কি বাজে কথা বলছেন? এই ভূত টুত কিচ্ছু হয় না। দেখুন মিস্টার, অনেক রাত হয়ে গেছে, আপনি আপনার বাড়ি ফিরে যান। বাই। চলো নিখিল। যাদের মৃত্যু চলে আসে তারাই এই বাংলোতে আসে। লোকটা আমাদের মুডই খারাপ করে দিল। আই থিঙ্ক এই বাংলোটা ওই লোকটা কিনতে চেয়েছিল, কিন্তু ও বোধহয় ডিল করতে পারেনি। সেই জন্যে এই লোকটা আমাদের সঙ্গে সাইকোলজিক্যাল গেম খেলার চেষ্টা করছে, যাতে আমাদের মনে এই জায়গাটা নিয়ে ভয় জন্মায়, আর ছোট ছোট মিস্টেকগুলোকে এই জায়গাটার সঙ্গে জুড়ে ফাইনালি এই জায়গাটা বিক্রি করে চলে যায়। আই থিঙ্ক তুমি ঠিকই বলছো। এনিওয়েজ, এখন শুয়ে পড়ি, কাল অনেক কাজ রয়েছে, প্রচুর খাটনি হবে কাল। নিখিল, নিখিল, ওঠো, দেখো কি হয়েছে, ওঠো। কি হয়েছে? হ্যাঁ, আরে চোখটা খোলো আর দেখো। এটা কে করলো? দরজা জানলা সব খোলা, আমাদের জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। নিখিল, এগুলো সব আবার ভূতে করেনি তো? এবার তুমিও শুরু করলে? এরকম কিছুই নেই, কিন্তু আমি জানি এইসব কে করেছে। কে? এটা ওই করেছে যে এই প্রপার্টিটা হাতাতে চাইছে। চলো আমার সঙ্গে। না নিখিল, এখন নয়, এত রাতে যাব। এত রাতেই যাওয়াটা ঠিক হবে রজনী। যদি এখন আমরা কিছু না করি তাহলে ও কালও একই কাজ করবে, আর করতেই থাকবে। চলো। আপনারা দুজন এখানে? দেখুন মিস্টার দেব, যদি আপনার মনে হয় আপনি আমাদের ভয় পাইয়ে এই ভূতের গল্প শুনিয়ে আমাদের কাছ থেকে এই প্রপার্টিটা হাতিয়ে নেবেন, তাহলে সেটা কিন্তু আপনার ভ্রম। এটা আমাদের ড্রিম প্রজেক্ট মিস্টার দেব, এর থেকে দূরে থাকুন, না হলে আমাকে পুলিশকে খবর দিতে হবে। আই ডোন্ট নো আপনি আমাকে এসব কেন বলছেন। আর প্লিজ, আপনার প্রপার্টি নিয়ে আমার কোনো মাত্র ইন্টারেস্ট নেই। যদি আপনার এই বাংলোতে কোনো ব্যাড এক্সপিরিয়েন্স হয়ে থাকে তাহলে সেটা আপনাকেই ডিল করতে হবে। আই টোল্ড ইউ, এই বাংলোতে ভূত আছে। আপনার বিশ্বাস না হলে ওখানে যান, একটা পেরেক পুঁতেই দেখুন না। গুড নাইট। আমি তো একদম কিচ্ছু বুঝতে পারছি না। কিন্তু আমি এটা বুঝতে পেরেছি। কি করতে চলেছো তুমি? সত্যি জানতে হবে আমাকে। নিখিল, তুমি ঠিক আছো তো? নিখিল, চলে যাও, এই বাড়ি ছেড়ে চলে যাও।
আমার এই বাড়িতে যদি তোমরা আর আঘাত এনেছো তো আমি তোমাদের প্রাণে মেরে ফেলবো। চলে যাও, যাও। হে ভগবান, এসব কি ছিল? তার মানে মিস্টার দেব ঠিক বলছিলেন, এখানে ভূতের ছায়া আছে। এখান থেকে আমরা আজই চলে যাব। যদি চলে যাই তাহলে করবোটা কি রজনী? বলো করবোটা কি? আমাদের যা কিছু ছিল আমরা তো সবকিছু এই প্রপার্টিটার জন্য খরচ করেছি। এই প্রপার্টিটাকে আমরা এইভাবে ছেড়ে যেতে পারি না। তাহলে কি তুমি ভূতের সঙ্গে লড়বে? নিখিল, তুমি বোঝার চেষ্টা করো। বেঁচে থাকলে নতুন করে কিছু শুরু করা যাবে, কিন্তু এখানে যদি আমরা মারা যাই তাহলে? না, মারা যাব না। যদি ওই আত্মাটার আমাদের মেরে ফেলার থাকতো তাহলে আমাদের এখনই মেরে ফেলতো, আমাদের এখান থেকে যাওয়ার সুযোগ দিত না। তার মানে হলো এটা যে এই আত্মাটা খারাপ নয়। তোমার মনে আছে ও কি বলেছিল? আমার এই বাড়িতে হাত দেবে না। তার মানে এই বাড়িটার সঙ্গে ওর সম্পর্ক আছে। ওর সাথে নিশ্চয়ই কোনো ভুল কাজ করা হয়েছে, যার জন্য আজও আত্মা হয়ে এই বাড়িটা রক্ষা করে চলেছে। নিখিল, এসব কি ধরনের কথা বলছো তুমি? আমাদের এখান থেকে যেতে হবে। এই মুহূর্তে আমাদের কাছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট হলো সেটা। না রজনী, না, বিলিভ মি, এই বাড়িতেই ওই আত্মার রহস্য লুকিয়ে আছে। আমাদের একবার সেই রহস্যটা খুঁজে বের করতে হবে। বিলিভ মি, যদি কিছু না পাওয়া যায় তাহলে আমরা এখান থেকে চলে যাব। বলো, আমার সাথে যাবে? ওকে, খুঁজে দেখি। এবার কি করব? হ্যালো মিস্টার নিখিল, এই ফটো আপনি কোথায় পেলেন? আর এত রাতে আমাকে এই ফটো পাঠানোর কারণটাই বা কি? আমি আপনাকে বাড়ি বিক্রি করেছি। আপনি যদি আমার প্রাইভেট লাইফের সম্বন্ধে কিছু জানেন তো প্লিজ স্টে অ্যাওয়ে। না রমেশ বাবু, আমি এসব কিছুই করতে চাই না। শুধু আমি এটাই জানতে চাই যে আপনার সাথে যে মেয়েটি, ওর নাম কি? ওর নাম অমৃতা। কিন্তু আপনি জিজ্ঞেস করছেন কেন? এখনো অমৃতা কি এই বাড়িতেই আছে? অমৃতা বেঁচে আছে। আমি এখনই আসছি। ওকে আটকে রাখুন। কোথায় অমৃতা? কোথায়? আমি এইখানে। অমৃতা, অমৃতা, আমার কথা শোনো। আমাকে মারছো কেন? অমৃতা, তুমি তো আমার ভালোবাসায় পাগল ছিলে, ভালোবাসতে আমাকে, কিন্তু এখন এসব। কারণ এতদিন তুমি আমার ভালোবাসাটাই শুধু দেখেছো। এবার তুমি আমায় ঠকানোর ফলটাও পাবে। ঠকিয়েছি না অমৃতা, আমি তোমাকে কখনোই ঠকাইনি। বরং তুমি আমাকে ছেড়ে চলে গেছিলে। আমি আজও পাগলের মতো তোমার অপেক্ষা করছিলাম। আমি বিয়েও করিনি অমৃতা। সত্যি? তোমার দিব্যি অমৃতা। এতই যখন আমায় ভালোবাসতে, তাহলে বলো আমাদের ভালোবাসার চিহ্ন এই বাড়ি ছেড়ে তুমি কেন চলে গিয়েছিলে? আর এটাকে কেন বিক্রি করলে? বিক্রি এই জন্য করেছি কারণ তোমাকে না পেয়ে আমি খুব রেগে গেছিলাম। তুমি আমায় ঠকিয়েছো ভেবেছিলাম। আর এই বাড়িটা ছেড়ে দিয়ে আমি ওই জন্য ওই বাড়িতে শিফট হয়েছিলাম, কারণ একটা অ্যাক্সিডেন্টে মা বাবারও মৃত্যু হয়েছিল। ওনাদের তো মরতেই হতো। খারাপ কাজের ফল সব সময় খারাপই হয়। তার মানে? আমি পালাইনি রমেশ। তোমার বাড়ির লোক আমায় খুন করে এই দেওয়ালের মধ্যে পুঁতে দিয়েছিল, কিন্তু আমার আত্মা মুক্তি পায়নি। আর আমি এই বাড়িতেই বন্দী হয়ে গিয়েছি।
কিন্তু আমি আমার এই ভালোবাসার চিহ্ন এই বাড়িকে কাউকে আঘাত করতে দিইনি। কিন্তু 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 কি অমৃতা? এবার আমি ক্লান্ত হয়ে পড়েছি। এই দেওয়ালে আমার কঙ্কাল আছে, এবার তুমি তার অন্তিম সংস্কার করো রমেশ। আমার এবার মুক্তির প্রয়োজন। না অমৃতা, আমি তোমার সাথে থাকতে চাই, আমাকে ছেড়ে যেও না। আমায় যেতে হবে রমেশ, পরের জন্মে আবার দেখা হবে। রমেশ বাবু, আপনি চাইলে এই বাড়িটা ফিরিয়ে নিতে পারেন। আমরা আমাদের প্রজেক্ট অন্য কোথাও শুরু করব। থ্যাঙ্কস, কালকে এই কাজটা করা যাবে।